বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ আর ভোর ৮টার সিনারি এরকমই হয়েছে আমার পূর্বের বারান্দা হওয়ার কারণে। অ্যাডেনিয়াম মুরো গোলাপ, সেও কিন্তু অবস্থা খুবই খারাপ অবস্থা। আর এই যে দেখছেন পানি কিন্তু মানে ভয়ঙ্কর লেভেলে শুকিয়ে যাচ্ছে, থাকছেই না। তো এই তো আমি গাছগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে খুবই খারাপ অবস্থা আমার গাছের, প্রচণ্ড তাপদাহ। আমি যত্ন আদি করছি না, আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, মনে হয় ওরা আমাকে বলছে যে অভিশাপ দিচ্ছে। কথা তো বলতে চাই। আর এই যে সকাল ৮টার পরিবেশ এরকম যে রৌদ্রে চঞ্চল। তো সকালে আমি নাস্তা চা খেয়েছি। আর সকালের পর্বটা আমি একবার দেখিয়েছিলাম যে ভোর থেকে সকাল অবধি কী কী করি। তো ওখানে একটা কমেন্ট এসেছিল যে আপু আপনি হীরা মম বা সিলেটি হীরা মমের নকল করছেন। তো আসলে ব্যাপারটা কিন্তু তা না, প্রত্যেকেরই জীবনে মিল থাকতেই পারে আপু। যে বলেছেন তার উদ্দেশ্যেই বলছি, মানুষের সাথে মানুষের জীবনের মিল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। একজনের রুচি আর একজনের সঙ্গে মিলবে, এটাই স্বাভাবিক। একজনের লাইফস্টাইল আর একজনের সঙ্গে মিল হবে বা অমিল হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকে একরকম হবে না, অনেকেই একসাথে একই রকম হতেই পারে। নকল করার কিছু নেই। আর নকলও যদি হয়, আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বড় আপুদেরকে দেখেই তো শিখবো। এটা নকল না, অনুসরণ করা। তো যাই হোক, আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করে যাবেন, এটা আমার কোনো কষ্ট নেই। তবে ধন্যবাদ, আপনি সুন্দর একটা কথা আমাকে বলেছিলেন সেই কারণে। আর এখন সকালে নাস্তা করছি। নাস্তাটা তৈরি করে আমি বাইরে যাব, কারণ হুট করেই একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম, এর মধ্যে বাইরে বেরোতে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। তবে যেহেতু একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে, আমার এক ভাই এসেছেন, তিনি নতুন বিবাহিত এবং তিনি জার্মানি থাকেন। তো 15 দিন থেকে তারা হানিমুন ট্যুর প্যাকেজ দিচ্ছে। তারা ইন্ডিয়াতেও গিয়েছিল এবং বাংলাদেশেরও কয়েকটা জেলায় ঘুরেছে, এখানে বগুড়াতে এসেছে। আর এখানে দর্শনীয় স্থান বলতে আমার শুধু মহাস্থানগড়টা রয়েছে। ওনাদের ইচ্ছা যে যাবে, যদিও বাংলাদেশি, কিন্তু কখনো ওনাদের মহাস্থানগড় দেখা হয়নি, বা আমার যে নতুন ভাবি তারও হয়নি, তো সেই কারণেই যাওয়া। তো সকালে নাস্তাটা তো কমপ্লিট করছি। স্বামী সেবা বলে কথা, পতি সেবা, সেটাই আমাদের বাঙালি নারীদের একটা প্রধান কাজ, প্রধান ধর্ম। তো সেটা তো আমাকে করতেই হবে, খাবার দিতে হবে। তা আমি ওনার নাস্তা রেডি করছি। আর উনি না, শুধু আমার বাচ্চারা তো প্রাইভেটে চলে গিয়েছে, সকালে উঠেই আমার বড় মেয়ে চলে গিয়েছে। আর আমার নাস্তাটাও মোটামুটি কমপ্লিট। সাথে তো ডিমও খাবে, সেটা এখনও করিনি বা এখানে দেখানোর কিছু প্রয়োজনও মনে করিনি। সকালের টুকটাক কাজগুলো দেখাচ্ছি যে আমি আপনাদের সাথে আসলে কথা বলতে পছন্দ করি। কখনো ভিডিও ছোট হয়ে যায়, তখন মনে হয় আরও কিছু বললে ভালো হতো। আবার কখনো ভিডিও বড় হয়ে যায়, তখন মনে হয় যে কি কথা বলবো। তো ভিডিও যে ছোট হোক বড় হোক সেটা কিন্তু মেইন কথা না। মেইন কথা কি, আসলে আমার কথা বলতে ভালো লাগে। এটা রুচির ব্যাপার। অনেকে আছে কথা বলতে পছন্দ করে, অনেকে আছে চুপ থাকাটা পছন্দ করে, অনেকে আছে মিশতে পছন্দ করে, অনেকে আছে না মেশাটাই ভালো লাগে। তো এটা রুচির উপরে। কেউ ভালোবাসতে জানে, কেউ ঘৃণা করতে জানে, কেউ ভালোবেসে মানুষকে সাহায্য করতে জানে, আর কেউ মিথ্যা দিয়ে মানুষকে ঠকাতে জানে। আর ঠকানোটাও মানুষ অনেকেই পছন্দ করে, অনেকের হ্যাবিটও হয়। তো সেটা যার যার রুচির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তবে মানুষ ঠকানোটা ব্যক্তিগত ব্যাপার না হয় ভালো। আর এই যে ঘরের গাছগুলো একটু দেখে, আমার স্নেক প্লান্ট, এখানে একটা গাছ কেন যেন নিচ থেকে পচে যাচ্ছে, বুঝতে পারছি না। আর এই যে উপরের পাতাগুলো কেমন প্রচণ্ড গরমে। আর এই যে কুশন কাভার এখানে আমি দেখাচ্ছি, কে একজন আমাকে আপু বলেছিল, আমার আপুরা, যে আপু আপনার এই যেটা কুরুশ কাটার যেটা কুশন কাভার সম্পর্কে একটু কোথা থেকে নিয়েছেন, কত দিয়ে নিয়েছেন একটু বলেন। তো এটা আমি নেক্সট কোনো পর্বে সুন্দরভাবে দেখিয়ে দিব। আজকে তাড়াহুড়া বশত খুব একটা দেখাচ্ছি না। এখানে আমার 10টা মাছ কিনেছিলাম। খুব কষ্টের ব্যাপার হচ্ছে 10টা মাছের মধ্যে মাত্র একজন বেঁচে রয়েছে। আর এরা যখন মারা যেতে শুরু করে তখন হুটহাট একজনের পর একজন মারা যায়। তো এটা আমার খুব কষ্ট লেগেছিল। তো যাই হোক, যে বেঁচে আছে সে কিন্তু একদম দেখেন, আমি বুঝতে পারি মাছ কেন কীভাবে আমাকে দেখে কিন্তু সেরকম করছে যে খেতে দিব হয়তো।
তো বেশ কিছুক্ষণ তার সাথে খেলাধুলা করেছি। এই তো এভাবে সকালে টুকটাক কাজ কিন্তু প্রত্যেকেরই থাকে, আমারও থাকে। কাজকে কাজ মনে করলে কাজ, না মনে করলে না। পুরুষ সমাজে আমাদের এখানে কিন্তু সবাই বলে মেয়েদের সারাদিন বাসায় কী কাজ থাকে, তো এগুলোকে কাজ তারা মনে করে না। যাই হোক, আর অনেকে জিজ্ঞাসা করেছেন আপু এত বই আপনার বাসায় দেখি মাঝে মাঝে, আপনি কি পড়েন? না, এই সত্যি বলতে আমি এতটা জ্ঞানীগুণী নই, বা পড়ি না একদমই তা না, টুকটাক পড়ি, কিন্তু খুব একটা যে খুব বেশি পছন্দনীয় সেটা নেই। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু পরের সিনে চলে এসেছি, মানে সরাসরি মহস্থানগড় চলে এসেছি। আর এখানে আমার যারা বাংলাদেশের অনেকেই মহস্থানগড় এসেছেন, কিন্তু যারা বগুড়া জেলার তারা তো এসেছেন, যারা বগুড়া জেলার বাইরে তারা অনেকেই হয়তো আসেননি। আমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, অনেক আপুরা বা ভাইয়ারা রয়েছে বাংলাদেশের বাইরেও থাকে, ইন্ডিয়াতে অনেকেই রয়েছে। যদি সামান্য আগ্রহবশত দেখতে চান তো দেখতে পারেন। আমার ভিডিওতে আমি খুব একটা যে খুব সুন্দর করে যে এখানে উপস্থাপন করেছি তা নয়, তবে যতটুকু করেছি, কেউ যদি আসতে চান তাহলে এইটা একটু অভিজ্ঞতা থাকো। এখানে তো প্রচুর ফকির বলে যারা রয়েছে, এরা আসলে এটা একটা ব্যবসার মতো, এখানে আমি এটাকে বলবো, আমি যতটুকু বুঝতে পারি। তো এখানে নেগেটিভিটি আমি আসলে বলতে চাচ্ছি না, অন্য কোনো কথা। তবে যদি কেউ বাইরের দেশ থেকে বা আমার দেশ থেকে এখানে দেখতে আসেন মাজারটা, তাহলে বলবো যে এদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এনারাদের কিন্তু একটা ব্যবসায়ী বলা চলে। আর আমরা কিন্তু মহস্থানগড়ের যে মাজারটা রয়েছে আর কি, এটা কিন্তু শহর থেকে বেশ উঁচু, মানে দোতলা বিল্ডিং হবে, বা 22 ফুট থেকে 25 ফুট মেবি, আমি কিন্তু মেপে বলছি না বা আমি জানিও না, তবে আমার যেটা ধারণা যে সম্ভবত প্রায় 30 ফুটের মতো উচ্চতা, মানে শহর থেকে উঁচুতে আমরা এখন রয়েছি, এই মুহূর্তে রয়েছি। মাজারটা এই তো মাজারের মেইন গেট, প্রধান ফটক। আর আশেপাশে অনেককেই দেখলাম যে মান্যত করেছে, এখানে নাকি মানত করলে অনেক মনের ইচ্ছা পূরণ হয়, আমি ঠিক জানি না। অনেকেই দেখলাম মুরগি, কবুতর, ছাগল বা অন্যান্য যার যেরকম সামর্থ্য দূর দূর থেকে এসেছে এবং এখানে এগুলো দিচ্ছে। তো এখানকার এটা একটা রীতি বা যাই হোক না কেন হবে। তো ওখান থেকে আমরা জীবিত কবর নামে কূপ, সরি দুঃখিত, জীবিত কূপ ছিল, যেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু মাঝপথে একটা খুব 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 সুন্দর, সম্ভবত ওখানকার আশেপাশের মানুষ বললো 100 বছরের বেশি হবে এই গাছটার, বটবৃক্ষটার। তো এই গাছটাকে আমি দেখছিলাম, আর আমার ভাবি প্রায় অস্থির হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে, কারণ বেশ উঁচুতে, কিন্তু আমরা শহর থেকে বেশ উঁচুতে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কারণ এর যে প্রাচীরটাই অনেক উঁচুতে। আর পুরো জায়গাটাই আসলে ওনার যে রাজত্ব ছিলেন, যিনি রাজা ছিলেন তার জায়গা এটা। তো ওই বটবৃক্ষের নিচে একটা পাথরও ছিল, যেটা আমি দেখাইনি। ওখানে প্রতিদিন পাঠা বলি দেওয়া হয় এবং দুধ দিয়ে ওটা ধুয়ে দেওয়া হয়। এটার মূল কি উদ্দেশ্য ঠিক ওভাবে আমি বলতে পারছি না, যদি কেউ আসেন তাহলে আপনাদের মতো করে ইনফরমেশন নিয়ে নিতে পারেন। আর এই যেটা ছোট্টবেলার খেলার যে একটা আনন্দ, তবে কি ছোটোর সময়ও আমি এভাবে দেখেছি, খেলা করেছি। আর এটাকে আমাদের এলাকাতে শ্যালো মেশিন বলে, যেটাতে পানি ওঠে, সেচের কাজের জন্য ব্যবহৃত হয় ক্ষেতের জমি জমাতে। এটা তো সবাই চেনেন, সবাই জানেন, যারাই গ্রামে বড় হয়েছেন না কেন, হয়তো তাদের প্রত্যেকেরই এখানে গোসল করা বা অন্যান্য কাজ, মানে হাত মুখ ধোয়া বা খেলার যে আনন্দ, এটা শিশুবেলাতে বেশিরভাগ মানুষেরই হয়তো রয়েছে, আমারও রয়েছে। তবে কি যেভাবে এখানে অনেক বাচ্চারা গোসল করছে, হ্যাঁ, তো এইটা আমার কখনোই করা হয়নি। আমি এরকম মেশিনের পাশে গিয়ে ঠান্ডা পানি, আর এই মুহূর্তে প্রচণ্ড তাপদাহে আমাদের যে কতটা স্বস্তির কারণ হয়েছে, এই পানির স্রোত অনুভবে এসেছে, ঠান্ডা লেগেছে, মানে এটাকে আসলে ওই মুহূর্তে যেটা প্রয়োজন ছিল সেটাই, যেন মনে হচ্ছে যে আমরা এসির পাশে দাঁড়িয়ে আছি, বা মানে ওই সময়ের ফিলিংস এরকম হচ্ছিল আর কি। তো যাই হোক, ওখান থেকে জীবিত কবর কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে একদম ভুলে গিয়েছি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্ত চলে এসেছি। আমি ক্যামেরা অনই করিনি, জীবিত কবর থেকে এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। তো এখানে আমি কিছুই দেখাইনি, তবে যদি দেখতে চান আমার ভিডিও করা আছে, আগের ভিডিওতে গিয়ে দেখে আসবেন।
আর এখানে একটা গেটের সামনে গাছ ছিল, এটাকে বকুল ফুল গাছ বলছে ওনারা। তো বকুল ফুল নেই, কিন্তু যে ফলটা আমার হাতে দেখলেন এই ফলটা খেতে খুবই সুস্বাদু লেগেছে। আমি জানতাম না যে এত মজার। তো আমি কিছুটা নিয়ে আমার বাসার জন্য যাব। আর এই তো আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে বলবো লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।